ঘর পেল আরও 18,500 পরিবার। গৃহ ও ভূমিহীন মুক্ত হলো 58 জেলা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। ঈদ যাত্রায় প্রস্তুত দেশের সড়ক মহাসড়ক। যানজট ঠেকাতে নানা পদক্ষেপ। ভোলায় ফের বেপরোয়া ট্রলার মালিকরা, দুর্ঘটনার শঙ্কা। কোরবানির আগে গরু মোটা তাজাকরণে তোড়জোড়। দেয়া হচ্ছে ক্ষতিকারক ওষুধ। মানবদেহের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞ। খুলনার আতঙ্ক শাহাবুদ্দিন লস্কর ধীরা। সাংবাদিক হত্যার পরও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। 21 আগস্ট হামলায় জড়িত থাকার অভিযোগ। এবং মডেল লায়লার করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন কুমিল্লা থেকে গ্রেফতার। 7 দিনের রিমান্ড চাইবে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয় প্রকল্পের আওতায় আরও 18,566 জমি সহ ঘরের দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হল। পুনর্বাসিতরা আত্মমর্যাদা বোধ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর জানাচ্ছেন মাহমুদ হাসান। আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে লালমনিরহাট, কক্সবাজার ও ভোলার গৃহ ও ভূমিহীন 18,566টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার জমির মালিকানা সহ ঘর। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবক হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ন প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি, যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। ঘূর্ণিঝড় রিমালে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর নির্মাণ এবং উপকরণ দিয়ে সহায়তার কথা জানান প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। এ সময় আরো 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘিরে মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। যানজটের ভোগান্তি এড়াতে আগে ভাগে বাড়ি ফিরছেন অনেকে। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে প্রস্তুত হাইওয়ে পুলিশ। বঙ্গবন্ধু সেতু হয়ে প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে। এদিকে ঈদ ঘিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস, বৈলর, ভরাডুবা, সিডুস্টোর এবং মাস্টারবাড়ি এলাকায় যানজট হতে পারে। মহাসড়ক দখল করে এসব স্থানে বাজার এবং স্ট্যান্ড গড়ে উঠেছে। ভোগান্তির কারণ হতে পারে মহাসড়কের চলা অবৈধ 3 চাকার বাহন। তবে যানজটের ভোগান্তি এড়াতে সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদে ঘরে ফেরা যাত্রীদের টার্গেট করে ভোলায় ফের বেপরোয়া হয়ে উঠেছেন ট্রলার মালিকরা। নৌযান সংকটের সুযোগ নিয়ে উত্তাল মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে ছোট ছোট ট্রলার। এতে বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এর পেছনে বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছে সাধারণ যাত্রীরা। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতি বছরের এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর 4 মাস ঝড়ের মৌসুম থাকলেও বাকি সময়ে অতিমাত্রায় ঝড় না হলেও নিম্নচাপ আর ঝড়ো বাতাসের প্রভাবে নদী থাকে উত্তাল। তাই এ সময়কে বিপজ্জনক চিহ্নিত করে সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া
সব ধরনের ছোট ছোট নৌযান ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু এ নিয়ম মানছে না ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের নৌযানগুলো। বিপজ্জনক রুটের আওতায় থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে দেদারসে যাত্রী পারাপার করছে ট্রলার মালিকরা। প্রয়োজনের তাগিদে যাত্রীরা যাতায়াত করলেও জীবন ঝুঁকির কথা উঠে আসে তাদের কণ্ঠে। ভয় লাগার পরও যাইতে হবে আমাদের, যেহেতু বড় লঞ্চ নাই সেহেতু তো আমাদের এভাবে যাইতে হবে। আমাদের তো যাতায়াত করার জন্য আমরা যাচ্ছি, কিন্তু এই রোডটা অনেক ভয়াবহ। ছোটগুলো তো যে কোনো মধ্যে ডুবে যেতে পারে। আর এমনটা হয়েছে যে 200 টাকার ভাড়া 250 টাকা দিতে হচ্ছে। ট্রলার মালিকরা এ সুযোগ নিচ্ছে মূলত এ রুটে নৌযানের অপ্রতুলতার কারণে। ভোলা লক্ষ্মীপুর রুটে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীদের চাপ থাকে। ঈদে যাত্রী চাপ বাড়ে আরও কয়েক গুণ। যাদের যাতায়াতে এ রুটে আছে মাত্র 2টি লঞ্চ, 4টি সি ট্রাক ও 4টি ফেরি। বড় ধরনের কোনো লঞ্চ না থাকার কারণে আমরা এই ছোট ছোট ট্রলারগুলো দিয়ে নৌযানগুলো দিয়ে পারাপার হতে হয়। ওদের যাওয়া লাগবে, কিন্তু ওনারা তো দেখা গেছে কর্তৃপক্ষ বাধা মারে না। অবৈধ নৌযান চলাচল বন্ধে ক্যামেরার সামনে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক বলছেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চালানো হবে অভিযান। আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে আমরা প্রায় 10 থেকে 12 জনের সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করেছি, যারা এই ধরনের অপতৎপরতাকারী রয়েছে, বিশেষ করে ট্রলার এবং স্পিডবোট মালিক, তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুর্ঘটনা এড়াতে ঈদের আগে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযান বাড়ানোর দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ ঘনিয়ে আসায় কোরবানির গরু সহ অন্যান্য পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের খামারিরা। একই সঙ্গে বেশি লাভের আশায় গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিছু অসাধু খামারি। দেশ টিভির অনুসন্ধানে মেলে এমন চিত্রের। বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন ওষুধ ব্যবহারে গরুর মাংস শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা। এবার ভালো দামের আশায় অনেকে খামারে তুলেছেন বিভিন্ন জাতের গরু। অনেক ভালো এবং কালেকশনও ভালো। সবাই কোরবানি দিবে, এখনো কাস্টমার আসতেছে, বেচা কিনা হচ্ছে। পশুর হাট এখনো না জমলেও খামারে ভিড়ছেন ক্রেতারা। হাটের খবর তো এখন হয় নাই, ভবিষ্যৎ কি হয়। আমরা অনেক ফার্মে ঘুরছি, তো এটাতে আজকে আসলাম, আবার তো দেখি পছন্দ হলে আমরা কিনবো। রাজধানীর পাশে কেরানীগঞ্জের কিছু ডেইরি ফার্মে চলছে গরু মোটা তাজাকরণের তোড়জোড়। বেশি লাভের আশায় অনেক খামারি পশু চিকিৎসকদের পরামর্শ না মেনে করছেন এই বিপজ্জনক কাজ। সেসব খামারের চিত্র তুলে ধরতে এবার দেশ টিভির অনুসন্ধান। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে গরু মোটা তাজাকরণের বেশ কয়েকটি চিত্র। কেরানীগঞ্জে খামারে গিয়ে দেখা যায় গরু মোটা তাজাকরণে খামারিরা ব্যবহার করছেন অবৈধ ইঞ্জেকশন এবং পাম্প ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ, যা ব্যবহারে অল্প দিনে মোটা তাজা করা হচ্ছে পশুগুলোকে। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সুইটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাটি সুই করি, আরেকটা ব্যবহার করি, এরকম খেতে থাকে। ভিটামিন খাওয়াই, এগুলো হলে মুহি রুচির, এইটাও খাওয়াই। আর যে সময় দেই যে বসে মসে না খায়, তাপ টেম্পারেচার কমে গেছে, তখন আর কি ভিটামিন দেই। এসব গরু পাঠানো হচ্ছে কোরবানির পশুর হাটে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু কিনছেন মোটা তাজা দেখে আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক ধরনের অসাধু খামারি, যারা কিনা এই গরুতে ব্যবহার করছে এক ধরনের ঔষধ এবং ইঞ্জেকশন, যে গরুর মাংস হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এমন অবৈধ পন্থায় মোটা তাজা করা গরুর মাংস খেলে মানবদেহে ডেকে আনে ভয়ঙ্কর রোগ ব্যাধি। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। এইসব খামারিদেরকে আইনের আওতায় এনে মানুষকে প্রতারকের হাত থেকেও রক্ষা করা হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। গরুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আজকের কোরবানি পশুর হাট কেমন জমজমাট দেখছেন সেই বিষয়টি জানাবেন। আর ক্রেতারা আসলে কোরবানির পশু কিনতে পারছেন কিনা, তাদের সাধ্যের মধ্যে বিক্রেতারা কি বলছেন?
যেমনটি বলছিলেন যে আসন্ন ঈদকে ঘিরে কিন্তু ইতিমধ্যে কোরবানি হাটগুলোতে কিন্তু বিক্রেতারা তাদের গরু নিয়ে চলে আসছেন। গরু সহ পাশাপাশি অন্যান্য যে পশু রয়েছে কোরবানির পশু, সেই কোরবানির পশু নিয়ে কিন্তু ইতিমধ্যে চলে আসতে শুরু করেছে। আপনাকে একটি জিনিস বলতে চাচ্ছি যে ঈদের যে কোরবানির পশুর হাট, সেটি পশুর হাট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা হচ্ছে আগামী 2 দিন পর, অর্থাৎ 13 তারিখ থেকে। 13 তারিখের আগেই কিন্তু মূলত এই কোরবানি হাটগুলোতে বিক্রেতারা তাদের গরু এবং অন্যান্য যে কোরবানির পশু রয়েছে সেগুলো নিয়ে আসা শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু ক্রেতারা কিন্তু আসছেন, তবে তাদের পছন্দ মতো গরু কিনতে। এখন যেটা আমরা জানতে পেরেছি বিক্রেতাদের সাথে কথা বলে, যে বিক্রেতারা কিন্তু মূলত বলছেন যে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ক্রেতাদের যে সমাগম কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়া যায়নি। তবে এখন আমরা যে স্থানটিতে আছি সেখানটির এই পশু হাটের যে ইজারাদার মানোয়ার হোসেন ডিপজল, তার ছেলে কিন্তু মূলত এই পরিচালনার কাজে আছেন, সাবাব মানোয়ার ফাহিম। আমরা তার সাথে একটু সরাসরি যুক্ত হয়ে জানতে চাবো যে এখন পর্যন্ত কোরবানি হাটে যে পরিমাণ গরু এসেছে এবং বিক্রেতারা এসেছে, তাদের সুবিধার্থে এবং ক্রেতাদের সুবিধার্থে আপনারা কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এই গাবতলী হাট কেন্দ্রিক? আমাদের এবার ক্রেতাদের জন্য সুন্দরভাবে বসার জায়গা করেছি আমরা। এছাড়া আমাদের পার্কিংয়ের ফ্যাসিলিটিস আছে। এছাড়া 24 ঘন্টা আমাদের নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব, সাথে সাথে ডিজিএফআই, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আছে, তারা 24 ঘন্টায় নিয়োজিত আছে এখানে তাদের সিকিউরিটির জন্য। এছাড়া আমাদের জাল টাকা সন্ধানের জন্য ইসলামী ব্যাংক থেকে বুথ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে এসেছে। জি, উনি যেমনটি বলছিলেন যে হাটে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু মূলত এই হাটকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু গাবতলী হাটে বেশ কিছু গরু কিন্তু উঠানো হয়েছে। বিক্রেতারা কিন্তু তাদের গরুগুলা দামও বেশ চড়াভাবে হাঁকাচ্ছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের আশানুরূপ যে ক্রেতা, সেই ক্রেতা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কথা বলেছেন ইতিমধ্যে যে ইজারাদার রয়েছেন, সেই ইজারাদার পরিচালনা ব্যবস্থাপনা যারা রয়েছেন নিয়োজিত, তারা কিন্তু আমাদেরকে এটা জানিয়েছেন। তবে এখানে এখন পর্যন্ত বিভিন্ন জাতের গরু থেকে শুরু করে অন্যান্য যেই পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা যদি একটু একজন বিক্রেতার সাথেও যুক্ত হতে পারি, তাহলে হয়তো জানতে পারবো যে তাদের এই যে গরুটি দেখানো হচ্ছে, সেই গরুটির দাম, যাকে বাতাস করা হচ্ছে, সেই গরুটির দাম মূলত কত হাঁকানো হয়েছে। ভাইয়া, আজকে এই গরুটির দাম কতটুকু হাঁকানো হয়েছে এবং যদি একটু ক্রেতার সমাগম কেমন দেখছেন বাজারে? স্যার আলহামদুলিল্লাহ, আমি আজকে আসছি, আসি এখানে খুশি আছি, কিন্তু কোনো ক্রেতা এখনো পাইনি, আর কোনো ক্রেতা দামও বলেনি। আর তারপরে সমস্যা গরম, এখানে কারেন্ট নেই, ঠিক আছে, এই জন্যই পেরেশানির মধ্যে আমরা এসে গরুকে বাতাস দিছি। হয়তো এখানকার ভদ্রলোক কিছু মানুষ থাকতে পারে, তারা শহর বাজারে তারা তো খরানির মধ্যে আসে না। আমরা আশায় আছি আল্লাহর রহমতে, যে সন্ধ্যার দিকে যদি, রাত্রে যদি তারা ভাইরা আসে, তাহলে আমরা তাদের সাথে আলোচনা করব। বেলা বাড়ার সাথে সাথেই প্রত্যাশা করছেন যে বিক্রেতারা তাদের। আদিত্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলীর কোরবানি পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আদিত্য। এবার কোরবানি ঈদে ময়মনসিংহের হাট মাতাবে লালু মাস্তান ও কালো মালিক। গত 4 বছর ধরে ষাঁড় দুটিকে লালন পালন করছেন এক কৃষক। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর কালো মালিকের দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। প্রতিদিন গরু দুটি দেখতে ভিড় করছেন মানুষ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালে ময়মনসিংহের হালুয়াঘাটের খামারি তোফায়েল আলম লালন পালন শুরু করেন দুটি ষাঁড়। একটির নাম দিয়েছেন লালু মাস্তান ও অন্যটির নাম কালো মানিক। প্রাকৃতিক খাবার, খড়, ভুসি, ঘাস এবং ফলমূল খাইয়ে ষাঁড় দুটি এখন বিক্রির উপযোগী। ষাঁড় দুটির পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 2 থেকে 2,500 টাকা। কোরবানি ঘিরে শাহিওয়াল জাতের 34 মণ ওজনের অশান্ত লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর শান্তশিষ্ট হোলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের মূল্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, মানে ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। তোফায়েল আলমের পাশাপাশি ষাঁড় দুটির যত্নে শ্রম দিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। ন্যায্য মূল্যে ষাঁড় দুটি বিক্রির প্রত্যাশা তাদের। 4 বছর ধরে গরুগুলা ফালতাছি, যে আমার ভালো সন্তানের মতন মায়া বইয়া গেছে।
এখন কোরবানিতে আসছে, আমার অনেক টাকা খরচ হয়েছে, আবার বিক্রি করতে হবে। এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। দুইটা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। আমরা চাই যে কর্তৃপক্ষ এটা একটা রিজনেবল প্রাইস দিয়ে ক্রয় করে নিয়ে যাবে। আকার আকৃতিতে বড় সুদর্শন ষাঁড় দুটিকে দেখতে তোফায়েলের বাড়িতে ভিড় করেছেন আশেপাশের মানুষজন। আজকে যে 30 মন 34 মন দুইটা গরু হয়েছে, একটা লালু মাস্তান একটা কালো মানিক, এটা আমরা খুব আগ্রহ সহকারী এলাকার মানুষ দেখি। আমরা আশা করি যে আলম ভাই এই গরু, আলম ভাইয়ের মানে এই যে সন্তানের মতন এই গরুটা লালন পালন করছে, আমরা চাই যে যথোপযুক্ত দাম পাক। লালু মাস্তান ও কালো মানিককে কিনলেই ক্রেতাদের ঈদের বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক তোফায়েল। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হাটে আপনি পশুর সমাগম কেমন দেখছেন, আর বেচা কেনার কি অবস্থা, দরদামের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। খুলনায় কিন্তু প্রচন্ড গরম এবং তাপদাহ এবং আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। আমরা এখন অবস্থান করছি খুলনার জোড়াগেটস্থ যে পশুর হাট, সিটি কর্পোরেশনের একমাত্র পশুর হাট যেটা, সেইখানে গতকাল এই পশুর হাটটির উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র তালুদ আব্দুল খালেক। আমরা আজ সকাল থেকে এই হাটে অবস্থান করছি এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে হাটে কিন্তু এখন অবধি কোনো পশু ওঠানো হয়নি। আমরা কথা বলছি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে, তারা যেটি জানিয়েছে যে আজ রাত থেকেই হাটে পশু আসা শুরু হবে এবং খুলনার পার্শ্ববর্তী যেই জেলাগুলো আছে, যশোর, নড়াইল, সাতক্ষীরা, এইসব এলাকা থেকে মূলত পশুর যেই আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা একটু বলতে চাই যে গত বছর কিন্তু খুলনাতে এই পশুর হাটে, একমাত্র যে পশুর হাট, এই হাটে কিন্তু প্রায় 2 কোটিরও বেশি টাকা হাসিল আদায় হয়েছে এবং মূলত ঈদের ঠিক 3-4 দিন আগে থেকে কিন্তু এই হাটটা জমজমাট হয়ে থাকে বলে এখানকার যারা কর্মরত সিটি কর্পোরেশন এবং যারা গরু বিক্রেতা তারা আমাদের জানিয়েছে। আমরা এখানে 2-1 জন গরু বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রচন্ড গরম, মাঠে কিন্তু সামিয়ানার এখনো কোনো ব্যবস্থা করা হয় নাই। এমন অবস্থায় কিন্তু আসলে কুরবানির গরু এনে তাদের রাখাটাও আসলে একটা বড় ধরনের সংকট। আমরা এখন কথা বলবো সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে, তার কাছে জানতে চাইবো যে কি অবস্থা সিটি কর্পোরেশনের এবং কখন থেকে পশু আসতে পারে, একটু আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। গতকাল আমাদের মাননীয় মেয়র মহোদয় স্যার উদ্বোধন করেছেন আমাদের হাটটা। খুলনা সিটি কর্পোরেশনের ভেতরে একটা মাত্রই আমাদের পশু হাট এবং সারা শহরে একটা মাত্র বড় হাট। এই হাটে পর্যাপ্ত গরু আজকে রাত থেকে আশা করি আমরা ঢুকবে। গত বছর আমরা এখানে 2 কোটি টাকার উপরে হাসিল আদায় করেছি, আর আজকে রাত থেকে বেশিরভাগ নড়াইল, যশোর, সাতক্ষীরা এবং বাগেরহাট থেকে প্রচুর গরু মানে পশু আমদানি হবে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আজকে থেকে পশুর এখানে শুরু হবে। আমরা এইখানে এসে যেটা দেখতে পেয়েছি, হাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সিসি ক্যামেরা, পশুদের চিকিৎসার জন্য চিকিৎসা সেবা, মানুষদের জন্য আলাদা চিকিৎসা সেবা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনার গরুর হাট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকি। শিল্পনগরী খুলনার মূর্তিমান আতঙ্ক শাহাবুদ্দিন লস্কর ধীরা। সাংবাদিক হত্যা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কেউই রক্ষা পায়নি তার হাত থেকে। 19 বছর আগে সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অন্যতম আসামি। ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজস করে খালাস পেয়েছেন মামলা থেকে। শুধু তাই নয়, 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গেও ধীরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। খুলনা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। শাহাবুদ্দিন লস্কর ধীরা সাবেক শিবির ক্যাডার ও চরমপন্থী নেতা, সাক্ষাৎ আতঙ্কের নাম খুলনা সহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে। এভাবে 2005 সালের 5 ফেব্রুয়ারি খুলনায় রিমোট কন্ট্রোল বোমা মেরে তৎকালীন প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শেখ বেলাল উদ্দিনকে হত্যার চেষ্টা করে ধীরা। 5 দিন পর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাংবাদিক বেলালের। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যার ঘটনায় ওই সময়ে খুলনা সদর থানার এসআই আমিনুল বাদী হয়ে 2টি মামলা করেন। পরে শাহাবুদ্দিন লস্কর ধীরা, রফিকুল ইসলাম ওরফে হাসান, ইকবাল হোসেন স্বাধীন, মেরাজুল ইসলাম মেরাজ, রিকশা চালক গদাই ইউনুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা থেকে বাঁচতে পরিচয় গোপন করে গোপনে ঢাকায় সিআইডি অফিসে তদবিরে আসে ধীরা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।
আদালতের নথি ঘেঁটে দেখা যায় খুলনা দ্রুত বিচার আদালতে শুরু হয় এ মামলার বিচার কাজ। 2007 সালে 3 জনকে কারাদণ্ড দেওয়া হলেও যোগ সাজশ করে খালাস পান সন্ত্রাসী ধীরা। সন্তানের হত্যার ন্যায় বিচার চেয়ে 19 বছর ধরে বুকে পাথর বেঁধেছেন বেলালের 80 ঊর্ধ্ব মা। 18 বছর চলে গেছে, আমার সোনার টুকরা ছেলেরা এইভাবে মেরে ফেলা গেল। বিচার কার কাছে? আল্লাহর কাছে ছাড়া বাবা আমার কাছে বিচার চায় না। ধীরার হামলার শিকার খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানো। তাকেও বোমা মেরে একাধিকবার হত্যার চেষ্টা করে ধীরা। সঠিক তদন্ত করে যদি সরকার আবার এই ব্যবস্থা নেয় তাহলে এই সমস্ত অপরাধীরা পার পাবে না। তৎকালীন গণমাধ্যমের খবর, 20 বছর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গেও যুক্ত ছিল চরমপন্থী ধীরা। গোপালগঞ্জে 76 কেজি বোমা হামলার ঘটনার মূল নায়ক মুফতি হান্নানের সঙ্গে খুলনার ধীরার যোগাযোগ হয় এবং মুফতি হান্নান তারই আশ্রয়ে ছিলেন বেশ কিছুদিন। চরমপন্থী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিক শেখ বেলাল বেশ কিছু রিপোর্ট করেছিলেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। খুলনা অঞ্চলের রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা বলছেন, ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজশেই মামলা থেকে খালাস পায় ধীরা। বেলাল হত্যা সহ খুলনা 6 সাংবাদিক হত্যা মামলার পূর্ণ তদন্ত চান তারা। সন্ত্রাসীর কবলেও খুলনা নাই, সমস্ত মামলাগুলো এখন আবারও পুনঃ তদন্ত করে সমস্ত বিচারের আওতায় আনা উচিত বলে মনে করি। এই মামলায় অনেকেই খালাস পেয়েছে, আবার অনেকে যাবজ্জীবন। কিন্তু তাদের পরিবারের হোক বা সাংবাদিক মহল, তারা কিন্তু আসলে মনে করে যে প্রকৃত যারা হত্যাকারী তারা এই মামলার আওতায় আসে নাই এবং প্রকৃত হত্যার বিচারটা কিন্তু ওইভাবে হয়নি। খুলনার সাংবাদিকরা এমন প্রতিবাদ করেছেন যে বিচার চাই না, বিচার পাই না, তাই বিচার চাই না। তারা কলম ভাঙছে রাস্তার ভিতরে। আমি চাই প্রশাসন পুনরায় এটা তদন্ত করে যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে এই সবগুলি মামলার বিচার হয়। শুধু বিএনপি নয়, ধীরার ঘনিষ্ঠ যোগাযোগ আছে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গেও। এজন্য হত্যা মামলায় ধরাছোঁয়ার বাইরে তিনি। বর্তমানে আছে কারাগারে। তার বিরুদ্ধে থানায় থানায় আছে 16টি জিডি আর 4টি মামলা। সাংবাদিক বেলাল হত্যা ও এমপি মিজানের হত্যা চেষ্টার মামলায় দ্রুত বিচারের দাবি ভুক্তভোগীদের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। ভারতের নতুন মন্ত্রিসভায় আবারও স্বরাষ্ট্রে অমিত শাহ, অপরিবর্তিত পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা। পশ্চিমবঙ্গের সুকান্তের বাজিমাত। রাজধানীর আদাবর এলাকার শ্যামলী হাউজিং এর দ্বিতীয় প্রকল্পে বেরি বাঁধ সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে পুরনো গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন আরও 14 জন। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডাক্তার শফিউর রহমান জানান, কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল, কিন্তু মেডিসিন বিভাগের যিনি দায়িত্বে আছেন সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিত পাল, উনি জানিয়েছেন এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। ধর্ষণ মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুনকে আদালতে পাঠানো হয়েছে। 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ, জানিয়েছেন ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর গুলশান ক্যান্টনমেন্ট থানায় তিনি সাংবাদিকদের জানান, মডেল লায়লা ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লায়লার করা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালের ডিসেম্বরে একই থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মারামারি ও হত্যার চেষ্টা সংক্রান্ত একটি মামলা হয়, যে মামলায় প্রিন্স মামুন জামিনে ছিলেন। নতুন করে তার বিরুদ্ধে 9 জুন করা ধর্ষণ মামলায় গ্রেফতার হলেন মামুন। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব
পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 23 জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াকারুজ্জামান। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকার শেখ আনিসুর রহমান হত্যার ঘটনায় 13 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর শাহবাগ থেকে হত্যার মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ 13 জনকে গ্রেফতার করে সংস্থার গোয়েন্দা দল। পরে এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, স্থানীয় নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করা হয় আনিসুর রহমানকে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের 3 বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি, যার নামে 7 নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না। ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিসুর রহমান, তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন। কেননা এই ভিকটিম আনিসুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন। সংবাদ দুপুরে আরো যা থাকছে। বিশ্বকাপে টিকে থাকতে রাতে কানাডার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। নাসাউ কাউন্টির উইকেট নিয়ে বাবরদের দুশ্চিন্তা। মাছের জীবন্ত খাবার হিসেবে আর্টিমিয়া নতুন দ্বার উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আর্টিমিয়া প্রকল্পের সমাপনী কর্মশালায় এ কথা বলেন তিনি। জানান, মাছের খাবারের চাহিদা পূরণে যেমন ভূমিকা রাখবে, তেমনি লবণ পুকুরে চাষ করা যায় বলে লবণ চাষীদের জন্য খুলেছে উপার্জনের নতুন দ্বার। মন্ত্রী আরও বলেন, আগামী 2041 সালের মধ্যে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে 85 লাখ টন। আর আর্টিমিয়া প্রকল্পে অর্থায়নকারী প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নকে আবারও এমন প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানান তিনি। বসুন্ধরা সিটি লেভেল 3-তে নারীদের ফ্যাশনকে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করলো দেশীয় ফ্যাশনের নতুন উদ্যোগ রূপ ফ্যাশন হাউস। শুক্রবার বিকালে শোরুমটি উদ্বোধন করেন রূপ ফ্যাশন হাউসের কর্ণধার রূপা সাহা। তিনি বলেন, নারীদের সৌন্দর্য, ফ্যাশনের প্রতি আগ্রহ ও ভালোবাসাকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রিটেল শপিংয়ের ক্রেতারা পাবেন নতুন অভিজ্ঞতা। উদ্বোধন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন রূপ ফ্যাশন হাউসের কর্মী ও ফ্যাশন উৎসাহীরা।